হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্ররা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাই রোজা রাখতেছো। আমরা লাস্ট ক্লাসে পড়ছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি সম্পর্কে। তো আজকে আমরা এই স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি এর রিলেশন বা এর মধ্যে সম্পর্কগুলো দেখব এবং এর সম্পর্কের পরবর্তীতে আরও যে বিষয়গুলো আছে সেগুলো ধীরে ধীরে আগাইতে থাকবো। তো চলো শুরু করি আজকে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ সিপি ও স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ সিবি এর সম্পর্ক নির্ণয় করি। তো আমরা শুরুতে দেখি এই সিপি ও সিবির সম্পর্কের মধ্যে আরেকটা বিষয়, এইখানে একটা প্রশ্ন করা হয় সিপি ও সিবির মধ্যে সম্পর্ক অনেক সময় বলা হয় যে দেখাও যে সিপি সিভি এর চেয়ে বড়। সিপি সিভি এর চেয়ে বড় বিষয়টা আমরা আজকে শুধুমাত্র গাণিতিকভাবেই দেখব, দেখি যদি সম্ভব হয়, তবে এটার একটা থিওরিটিক্যাল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সিপি ও সিবির মধ্যে সম্পর্ক ডিকিউ আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা জানি যে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। এটা আমরা আগে থেকে জানি, ঠিক আছে। এরপরে এখন এখানে ডিকিউ ডিইউ এবং পিডিভি এই তিনটার মান আমরা নিয়ে আসবো আমাদের প্রয়োজন অনুসারে। তো সিপি এর যে সংজ্ঞা জানি সেটা হচ্ছে আমরা গত ক্লাসে শিখছি যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে মোলার আপেক্ষিক তাপ বলে। এখন সেটা যদি স্থির আয়তনে 1 মোল স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে সিপি বা স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলা হয়। তো সেক্ষেত্রে এখানে মোল সংখ্যাটাকে এম দ্বারা না প্রকাশ করে এন দ্বারা প্রকাশ করা যায়। বইতে এম আছে তাই আমি এম প্রকাশ করছি। এখন এম ইকুয়াল টু যদি 1 ধরি তাহলে এখানে শুধু থাকবে সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। তো আমি যদি ডিকিউ শুধু নেই তাহলে সিপি ইকুয়াল টু এম ডিটি সিপি ডিটি থাকে, কারণ এমটা 1 হয়ে যাবে। তাহলে ডিকিউ সমান আমরা লিখতে পারি সিপি ডিটি। তাহলে ডিকিউ এর পরিবর্তে আমরা সিপি ডিটি লিখতে পারবো। এখন ডিইউ এর মানটা পরিবর্তনের জন্য যেটা করব, আবার 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হবে আর সেটা যদি স্থির আয়তনে হয় তবে সেটাকে বলবে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বা সিভি। সিভির ক্ষেত্রে সিভি ইকুয়াল টু ডিকিউ বাই এম ডিটি। এখন স্থির আয়তনের ক্ষেত্রে আমরা এখানে একটা বিষয় খেয়াল করব যে স্থির আয়তনের ক্ষেত্রে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র আছে ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি। দেখো স্থির আয়তনের ক্ষেত্রে আয়তনের তো পরিবর্তন নাই, তাহলে ডিভি ইকুয়াল টু 0। স্থির আয়তনে বা সম আয়তনের ক্ষেত্রে ডিভি ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ডিকিউ এখান থেকে দেখায় ডিকিউ ইকুয়াল টু ডিইউ, কারণ পিডিভিটা 0 হয়ে যায়। তাহলে সেটা আমি লিখছি ডিকিউ ইকুয়াল টু ডিইউ। তো এই জায়গাতে আমি ডিকিউ এর পরিবর্তে যদি ডিইউ নেই তাহলে আমি লিখতে পারবো ডিইউ বাই এম ডিটি হওয়ার কথা ছিল, কিন্তু আমি এম এর মান 1 ধরছি। এম এর মান যদি 1 ধরি তাহলে ডিইউ বাই এম ডিটি। এখন তাহলে আমরা পাইলাম সিভি ইকুয়াল টু ডিইউ বাই ডিটি। তো তারপরে যেটা হবে যে ডিইউ সমান লিখতে পারি সিভি ডিটি। ওকে, আমরা দুটো ইকুয়েশন পাইলাম, যেখানে দুটো না অ্যাকচুয়ালি তিনটা। এখানে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের যে ইকুয়েশনটা, তারপরে ডিকিউ এর মান, ডিইউ এর মান। আর একটা ব্যাপার, আমরা জানি পিভি ইকুয়াল টু আরটি। যেহেতু আমরা শুরু থেকে বলছি যে গ্যাসটা 1 মোল ধরে আমরা বিবেচনায় নিচ্ছি, তাহলে পিভি ইকুয়াল টু আরটি। এখানে যদি আমরা পিডিভি এর মান নিব, তো তার জন্য যেটা করব যে এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা কোনো রাশি কোনো কারো সাপেক্ষ ছাড়া ডিফারেন্সিয়েশন করছি। তো এখানে ডিপিভি নিতে পারতাম, আমি ডিপিভি না নিয়ে আমি এক ধাপে করে ফেলছি যে পিটাকে কনস্ট্যান্ট ধরছি। পিটাকে যদি কনস্ট্যান্ট ধরি, তুমি যদি ডিফারেন্সিয়েশন করো কনস্ট্যান্ট রাশিকে ডিফারেন্সিয়েশনের বাইরে রাখা হয়, তাহলে শুধু ডিভি। তো ডিভি থাকলো, আর এ পাশে যদি ডিফারেন্সিয়েশন করো, দেখো ডিফারেন্সিয়েশন করতে গেলে আর তো সার্বজনীন ধ্রুবক, আরটাকে যদি বাইরে রাখি তাহলে শুধু থাকবে ডিটি। তো আমার পিডিবি সমান পাইলাম আর ডিটি। তাহলে এখানে আমরা তিনটা মান পাইলাম। একটা হচ্ছে ডিকিউ সমান সিপিডিটি, ডিইউ সমান সিভিডিটি এবং পিডিবি সমান আর ডিটি। এই তিনটা মান নিয়ে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে যদি বসাই, তাহলে আমরা যে মানটা পাবো সে অনুসারে যদি দেখি, তো দেখা যাবে যে সিপিডিটি ডিকিউ এর পরিবর্তে
ডিইউ এর পরিবর্তে সিবিডিটি প্লাস পিডিবি এর পরিবর্তে আরডিটি। এখন এখান থেকে যদি আমরা সবগুলো রাশি থেকে ডিটি বাদ দিয়ে দিই তাহলে পাবো সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর, অর্থাৎ সিপি সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর। এখান থেকে বোঝা যায় যে সিপি নিশ্চয়ই সিভির চাইতে বড়, অথবা সিপি থেকে সিভি বিয়োগ করলে আর হয়। এটা এখান থেকে দেখানো যায় যে সিপি সিভির চাইতে বড়, তবে অন্যভাবেও দেখানো যায় যে সিপি সিভির চাইতে বড়। আজকে আমি এটা দেখাবো না, এমনিতে যুক্তি দিয়ে দেখানো যায়, তবে সেটাও খুব গুরুত্বপূর্ণ। এরপরে এই সিপি সিভির মধ্যে আরেকটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের যে অনুপাত আছে, মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত গামা, সেটা হচ্ছে সিপিকে সিভি দ্বারা ভাগ করলে যদি রেশিও অনুপাত আকারে না হয় তবে একটা নতুন রাশি পাওয়া যায়, সেটা হচ্ছে গামা। গামা জাস্ট একটা অনুপাতিক ধ্রুবক। এই গামার মান নির্ণয় করা যায়, তবে গামার মান নির্ণয় করার জন্য আমরা একটা সমীকরণ প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এখানে গামা ইকুয়াল টু আমি এরকম লিখতে পারি, গামা ইকুয়াল টু যেহেতু সিপি ছিল, সিপির পরিবর্তে সিপির জায়গাতে আমরা লিখতে পারি ওই যে ইকুয়েশনে দেখছি সিভি প্লাস আর, আমরা এখানে সেটাই করছি, সিপির পরিবর্তে সিভি প্লাস আর লিখছি। তো এখন সিভি দ্বারা যদি ভাগ করে দেই দুটোকে তাহলে 1 প্লাস আর ভাগ সিভি। একটা কাজ করি আমরা, এখানে আর ভাগ সিভি ইকুয়াল টু হবে গামা মাইনাস 1। দেখো এখানে আর ভাগ সিভিটা যদি রাখি তাহলে 1টাকে এপাশে নিয়ে গেলে আর ভাগ সিভি ইকুয়াল টু গামা মাইনাস 1। আমাদের দরকার এখানে গামার মান, তাহলে আর ভাগ সিভি, না সরি সিভির মান দরকার, তাহলে সিভিটাকে যদি এ পাশে নিই আর গামা মাইনাস 1টাকে যদি এ পাশে নিই তাহলে আমরা লিখতে পারবো, অর্থাৎ একান্তর করলে সিভি ইকুয়াল টু আর ভাগ গামা মাইনাস 1। তো আমরা এভাবে সিভি এর আরেকটা মান লিখতে, সিভির জন্য একটা নতুন সমীকরণ লিখতে পারি, সিভি ইকুয়াল টু আর ভাগ গামা মাইনাস 1। তো আমি ছাত্রদের বলবো যে এই গামা ইকুয়াল টু সিপি ভাগ সিভি বা সিভি ইকুয়াল টু আর ভাগ গামা মাইনাস 1, এই যে বক্স তৈরি করা আছে, তারপর সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এই প্রত্যেকটা বক্স তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এগুলো গাণিতিক সমীকরণ হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, এরপরে আমরা যাই গামা এর মান নির্ণয়। গামা এর মান নির্ণয়ের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, গামা এর মান নির্ণয়ের বিষয়টা বইতে দু একটা বইতে সম্ভবত ক্লিয়ার করা আছে, বাট আমাদের ইন্টারমিডিয়েটের অধিকাংশ বইতে বিষয়টা অতটা ক্লিয়ার করা নাই। তো আমি এখানে যত সম্ভব চেষ্টা করছি ক্লিয়ার করে বলার জন্য, তোমরা আশা করি একটু মনোযোগ সহকারে দেখবা। আর বিষয়টা হচ্ছে এখানে যেভাবে গামার মান নির্ণয় করা আছে, এক্ষেত্রে একটু যেহেতু বিষয়টা ক্লিয়ার করতে চাইছি আমি, সেক্ষেত্রে একটু মানে বেশি কাজ করছি। তো দেখা যাক তোমরা কতটা বুঝো আর আমি কতটা বুঝাইতে পারি। আমরা জানি সম-আয়তন প্রক্রিয়ায় সিবি ইকুয়াল টু ডিইউ বাই এম ডিটি বা এন ডিটি যাই লিখা যাবে, এখানে এন এর পরিবর্তে এম লিখতে পারো। তো আমরা সিবি ইকুয়াল টু ডিইউ কেন লিখলাম, আমরা তো শুরুতে লিখছিলাম ডিকিউ, আমি আগেও বলছি যে ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি, এখানে যেহেতু সম-আয়তন প্রক্রিয়া এটা 0 হয়ে যায় তাই ডিকিউ ইকুয়াল টু ডিইউ লেখা যায়। তো ডিইউ বাই এন ডিটি, এখন ডিইউ সমান আমি কি লিখতে পারবো, এনসিবিডিটি। এখন যদি আমি ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি ইউ, দেখো এখানে কিন্তু ইউটা অন্তস্থ শক্তি, সিবি হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। এখন যদি আমি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে যে জিনিসটা হবে, এন তো মৌল সংখ্যা কনস্ট্যান্ট বাইরে আসলো, ডিইউকে ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যাবে, যেমনটা আমরা ডিএক্সকে ইন্টিগ্রেশন করলে এক্স পাই, ঠিক সেরকমভাবে ডিইউকে ইন্টিগ্রেশন করলে ইউ পাবো, এন বাইরে থাকলো, সিবিডিটি। এখন মোলার আপেক্ষিক তাপ এই বিষয়টাও যদি আমি কনস্ট্যান্ট নেই তাহলে এটা বাইরে আসবে, কনস্ট্যান্টই এখানে মোলার আপেক্ষিক তাপ প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রে। তো এইটা যদি আলাদা আসে, বাইরে বেরিয়ে আসে, তাহলে শুধু থাকে ডিটি। এখন ডিটিকে ইন্টিগ্রেশন করলে শুধু পাওয়া যাবে টি। আমি এখানে চাইলে টি1 থেকে টি2 এরকম নিতে পারতাম, আমি সেটা নেই নাই, শুধু জাস্ট পরিবর্তনটা দেখাইছে এখানে। এখন তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ ইকুয়াল টু এন সিভি টি, ইউ ইকুয়াল টু এন সিভি টি। এখন এই জায়গাতে যে বিষয়টা সেটা হচ্ছে ইউ হচ্ছে অন্তস্থ শক্তি, এই অন্তস্থ শক্তি ইউ সমান এন সিবিটি, এটা একটু খেয়াল রাখতে হবে। এরপরে আসি আমরা জানি একদম শুরুর দিকে যখন পড়ানো হয়েছে তখন বলছি যে ইউ হচ্ছে
অভ্যন্তরীণ শক্তি, এই অভ্যন্তরীণ শক্তি ইউ সমান বন্ধন শক্তি প্লাস গতিশক্তি, বা এটাকে বলছি যে বিভব শক্তি প্লাস গতিশক্তি। এখন যে জিনিসটা হয় যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অণুগুলোর বন্ধন শক্তি প্রায় শূন্যের কাছাকাছি বা প্রায় নেই বললে চলে। সেক্ষেত্রে বন্ধন শক্তি বা বিভব শক্তিটাকে 0 ধরে নেওয়া যায়। তাহলে যদি এই বিভব শক্তি যদি 0 ধরি, তাহলে বাকি যে বিষয়টুকু থাকে শুধু গতিশক্তি। তাহলে আমি বলতে পারি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই যে তার অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র গতিশক্তি দ্বারাই প্রকাশ করা যায়। এখন গ্যাসের গতিশক্তির ক্ষেত্রে তোমাদের একটু পিছন ফিরে মনে করতে হবে যে তোমরা জানো, আমরা তোমাদেরকে দেখাইছি যখন আমরা দশম অধ্যায় পড়ছি, ফার্স্ট পেপারের দশম অধ্যায়, সেখানে আমরা দেখছি যে ফার্স্ট পেপারের দশম অধ্যায় পড়ার সময় আমরা বলছিলাম যে প্রত্যেক যে স্বাধীনতার মাত্রা আছে গ্যাসের অণুগুলোর স্বাধীনতার মাত্রা বরাবর গতিশক্তির পরিমাণ আমরা বলছিলাম গতিশক্তি হচ্ছে হাফ কেটি। এটা আমরা ওই দশম অধ্যায়ে শিখছি। এখন অণুগুলোর মাত্রা বরাবর স্বাধীনতার মাত্রা বরাবর যদি গতিশক্তি হাফ কেটি হয়, তাহলে এখন আমাদের ওই স্বাধীনতার মাত্রা জানতে হবে, কার কয়টা স্বাধীনতার মাত্রা আছে। তো আমরা এটা ওই দশম অধ্যায়ে স্বাধীনতার মাত্রাও বের করা শিখছি, যে সেখানে দেখছি যে এক মোল গ্যাসের স্বাধীনতার মাত্রা হয়, স্বাধীনতার মাত্রা কত হয়? এক মোল গ্যাসের স্বাধীনতার মাত্রা হবে 3। আমরা বাকিগুলো নিয়ে পরে কথা বলবো। তবে আমরা স্বাধীনতার মাত্রাকে প্রকাশ করি কি দ্বারা? স্বাধীনতার মাত্রাকে প্রকাশ করি এফ দ্বারা। তো দেখো, এটা যদি একটা গ্যাসের স্বাধীনতার মাত্রা এফ হয়, কথা 3 না হয়ে যে কোনো একটা সংখ্যা এফ হলো, তাহলে একটা মাত্রা বরাবর যদি গতিশক্তি হাফ কেটি হয়, তাহলে এফটি মাত্রা বরাবর মোট গতিশক্তি হবে কত? বরাবর গতিশক্তি হবে এফ গুণ হাফ কেটি। তাহলে কোনো গ্যাসের যদি স্বাধীনতার মাত্রা এফ হয়, তাহলে তার মোট গতিশক্তি হবে এফ ইন্টু হাফ কেটি। তো এই জন্য আমরা ওই জায়গাতে দেখো, এখানে আমরা যেটা করছি যে তার অভ্যন্তরীণ শক্তি লিখে দিচ্ছি এফ ইন্টু হাফ কেটি, অর্থাৎ স্বাধীনতার মাত্রা হচ্ছে এফ ইকুয়াল টু স্বাধীনতার মাত্রা, এখানে আমরা বলে দিচ্ছি অণুর স্বাধীনতার মাত্রা। এখন এই অণুর স্বাধীনতার মাত্রা আমাদের মনে রাখতে হবে, বা এটা আমাদের বের করা শিখছি এর আগে। যদি কারো সমস্যা হয় তোমরা এটা জানাতে পারো আমাকে, আবার প্রয়োজনে বের করা শেখাবো তোমাদের। তো ঠিক আছে, আমরা এর পরের কাজে যাই। তাহলে আমরা দেখলাম এখানে অভ্যন্তরীণ শক্তি মূলত আসতেছে এফ ইন্টু হাফ কেটি, মনে রাখতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমরা অভ্যন্তরীণ শক্তির যে বিষয়টা দেখলাম সেটা কয় মোল গ্যাসের জন্য? সেটা মূলত ছিল 1 মোল গ্যাসের জন্য। তো 1 মোল গ্যাসের জন্য, তো সেখানে আমরা অভ্যন্তরীণ শক্তি দেখছি F/2 কেটি। এখন 1 মোল গ্যাসে অণুর সংখ্যা কত থাকে? 1 মোল গ্যাসে অণুর সংখ্যা থাকে Na মিনস অ্যাভোগাড্রোর সংখ্যা 6.02 × 10⁻23। তো 1 মোল গ্যাসে যদি অণুর সংখ্যা হয় 1 মোল গ্যাসে অণুর সংখ্যা Na যদি হয়, বা n এর মান তোমরা জানো যে 6.02 × 10⁻23, তাহলে n মোল গ্যাসে অণুর সংখ্যা হবে কত? n ইন্টু Na। এখন তোমরা দেখলা যে 1 মোল গ্যাসের গতিশক্তি হচ্ছে, বা অভ্যন্তরীণ শক্তি হচ্ছে F/2 কেটি। তাহলে n মোল গ্যাসের গতিশক্তি হবে কত? n মোল গ্যাসের গতিশক্তি জন্য এখানে আমি অণুর সংখ্যা এখানে লাগবে, যে একটা অণুর এই যে হাফ কেটি যেটা থাকে, এটা একটু ভুল বলছি আমি, সেটা হচ্ছে
একটা অণুর জন্য গতিশক্তি প্রকাশ করা হয় ওখানে, সেটা হচ্ছে F/2kT। এখন যদি অণুর সংখ্যা যদি n মোল গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা নিশ্চয়ই বাড়বে। তো আমরা দেখলাম যে n মোল গ্যাসের ক্ষেত্রে অণুর সংখ্যা n ইন্টু na, যেটা হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এই মোট গতিশক্তি দাঁড়াবে F/2kT ইন্টু n ইন্টু na, অর্থাৎ একটা n মোল গ্যাসের মোট গতিশক্তি হবে F/2kT ইন্টু n ইন্টু na। আচ্ছা, এরপরে যে বিষয়টা থাকে এখানে সেটা হচ্ছে একটু আলাদা করে নিয়ে আসবো। F/2 NT আলাদা নিয়ে আসলাম, K আর N এটাকে সরাই নিয়ে এদিকে নিয়ে আসলাম। এখন আমরা জানি যে K ইন্টু N এ আমরা K ইকুয়াল টু কি জানি? K ইকুয়াল টু জানি R/N। তো R ইকুয়াল টু লিখতে পারি KN এ। তো এই KN এর পরিবর্তে যদি R লিখি তাহলে F/2 nRT। তাহলে আমরা যে জিনিসটা পাইলাম যে অভ্যন্তরীণ শক্তি n মোল গ্যাসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তিটা পাইলাম F/2 nRT। এটা হচ্ছে আমাদের একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। একটু মনে করে দেখো, আমরা এইখানে প্রথমে একটা কাজ করে আসছি, সেটা হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি U সমান NCV/T। আর আবার আমরা এখানে এসে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বের করলাম U সমান F/2 nRT। এই দুটোকে আমরা ইকুয়াল করতে পারি। তাহলে NCV/T ইকুয়াল টু F/2 nRT। এই দুটোকে যদি ইকুয়াল করি তাহলে দেখো দুই পাশ থেকে কি চলে যাবে? n চলে যাচ্ছে, n কাটা, t কাটা। তাহলে আমি CV ইকুয়াল টু লিখতে পারতেছি F/2 R। এটাই হচ্ছে আমাদের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ F/2 R একটা গ্যাসের ক্ষেত্রে। তাহলে একটা গ্যাসের ক্ষেত্রে যদি তার স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বের করতে হয়, তাহলে আমাদের সোজা কথা তার ডিগ্রিস অফ ফ্রিডম জানতে হবে, অর্থাৎ স্বাধীনতার মাত্রা জানতে হবে। তাকে 2 দ্বারা ভাগ করে আর গুণ করে দিতে হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা সিপিও তো বের করতে পারি, কারণ আমরা জানি যে সিপি ইকুয়াল টু সিভি প্লাস আর। তো সিভির সাথে যদি আমরা আরটা যোগ করে দেই, তাহলে সিভির সাথে যদি আর যোগ করে দিই তাহলে আমরা সিভির মান তো জানি F/2 R প্লাস আর। সেক্ষেত্রে দুটোকে যোগ করলে দেখো আর যদি কমন নেই তাহলে F/2 প্লাস 1 ইন্টু আর পাবো। তাহলে মোট পাইলাম হচ্ছে আমরা সিপি ইকুয়াল টু F/2 প্লাস 1 ইন্টু আর, আর সিবি ইকুয়াল টু পাইছি সিবি ইকুয়াল টু F/2 আর। দ্যাটস ইট। তো এরপরে আসি আমরা এখানে সিপি পাইলাম, সিভি পাইলাম, দুটো মান পাইলাম। এখন আমরা যে গামার মান বের করব, সেই গামার মান, মেন টার্গেট কিন্তু আমাদের গামার মান বের করা ছিল। তো গামার মান বের করার আগে আমাদের একটু একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে আমাদের পরীক্ষায় প্রায় সময় বলে দেওয়া হয় গামার মান যেহেতু ব্যবহার করা হয় অঙ্ক করার সময়, তখন গামার মান মেনলি পরিবর্তন হয় এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে। তো ওখানে প্রশ্নে যেটা করা হয় যে এক পরমাণু গ্যাস বা দ্বিপরমাণু গ্যাস এগুলোর পরিচিতি দেওয়া হয় না, যে কোনো একটা গ্যাসের নাম করে দেওয়া হয়। আর গ্যাসের নাম করলে সেখানে ওই গামার মানটা গ্যাসের পরমাণু অনুসারে প্রকাশ করতে হয়। অনেক স্টুডেন্ট আছে যে ওই কোনটা কত পরমাণু গ্যাস সেটাও ঠিকঠাক ফাইন্ড আউট করতে পারে না। তার জন্য আমরা মোটামুটি একটা উদাহরণ দিয়ে রাখছি যে এক পরমাণু গ্যাস কোনগুলো হয়। মোটামুটি যেসব হচ্ছে নোবেল গ্যাস বা বলা হয় যে যে গ্যাসগুলো রয়েছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এই গ্যাসগুলা যারা অন্য কোনো গ্যাসের সাথে বিক্রিয়া করে না বা নিষ্ক্রিয় গ্যাস, এই নিষ্ক্রিয় গ্যাসগুলাকে এক পরমাণু গ্যাস বলা হয়। দ্বিপরমাণু গ্যাসের বেশ কিছু উদাহরণ আমি এখানে রাখছি, যে নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, হাইড্রোজেন, এই গ্যাসগুলো সচরাচর দ্বিপরমাণু হয়। আর বহু পরমাণু গ্যাস আছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসগুলোকে মোটামুটি আমরা বহু পরমাণু গ্যাস ধরে নিতে পারি। এটা একটু খেয়াল রাখতে হবে, কারণ পরীক্ষায় ওই প্রশ্নে শুধু গ্যাসের নাম করে দেবে, তখন আমাদের বুঝে নিতে হবে যে এক পরমাণু না, দ্বিপরমাণু না, তিন পরমাণু, সেই বিষয়টা। তাহলে এই এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা জানবো যে তার ডিগ্রিস অফ ফ্রিডম কত, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি তার ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা কত, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে স্বাধীনতার মাত্রা কত। এই স্বাধীনতার মাত্রাগুলো ব্যবহার করে আমরা সিভির মান বের করব, সিপির মান বের করব, ওই দুটার অনুপাত করব এবং তাদের যে গামার মান সেটা বের করব। তো আসো আমরা বের করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি যে তার স্বাধীনতার মাত্রা হয় কত, 3। এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা 3, গামার মান সবসময় সিপি ভাগ সিবি। তো এক্ষেত্রে সিপি কত? সিপি হবে F/2 প্লাস 1 ইন্টু আর, যেটা কিছুক্ষণ আগে আমরা দেখছি, আর সিবি হচ্ছে F/2 আর। তো যেহেতু এফ এর মান 3, আমরা যদি এখানে 3 বসাই দেই তাহলে 3/2 প্লাস 1 ইন্টু আর, 3/2 আর, এফ এর মান যদি 3 বসাই,
তো মোটামুটি এখানে যেটা আসে হিসাব করলে উপরে আসে 5/2, নিচে আসে 3/2, মোটামুটি হিসাব করলে পাওয়া যাবে 1.67। একটু মনে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই এত কিছুর প্রয়োজন পরীক্ষায় পড়বে না তোমাদের। আলটিমেটলি যেটা মনে রাখতে হবে, পরীক্ষায় যদি বলে দেয় এক মোল কোনো গ্যাস, এক পরমাণু কোনো গ্যাসের কথা, বা ওই গ্যাসগুলোর যে কোনো একটা উদাহরণ দিয়ে দেয় যে হিলিয়াম বা নিয়ন, তখন শুধু অঙ্ক করার সময় এই মানটুকুই দরকার পড়বে, যে এই যে এত কিছু আমি প্রমাণ করে দেখালাম এগুলোর দরকার পড়বে না। তবে এই বিষয়টা জানা দরকার কিভাবে আসলো। তার জন্য আমি একটু কষ্ট করে দেখাইছি তোমাদের লম্বা একটা ক্যালকুলেশন। বইতে এত কিছু দেওয়া নাই, দু একটা বইতে অবশ্য হয়তো বা দেওয়া আছে। আমি শুধু বইতে দেওয়া আছে যে সিবি ইকুয়াল টু এখানে 3/2r আর সিপি ইকুয়াল টু 5/2r, এত লম্বা ক্যালকুলেশন করা নাই। এরপরে দেখা যাক দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে। দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখা যাবে আবার একইভাবে সিপি ভাগ সিপি, কিন্তু দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম, স্বাধীনতার মাত্রা চেঞ্জ হয়ে যাবে। সেটা হচ্ছে এফ ইকুয়াল টু 5 হয়ে যাবে। আমরা বারবারই বলতেছি যে এটা আমরা দশম অধ্যায়ে, অর্থাৎ ফার্স্ট পেপারের দশম অধ্যায়ে বের করা শিখছি। এফ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে এখানে বসালে সিপির মান যেটা আছে f/2 + 1 × r, আর সিভির মান হচ্ছে f/2 × r। আমরা যদি এখানে বসাই মানগুলা, তাহলে দেখা যাবে যে এটা আসবে 5/2 + 1, আর এখানে আসবে 5/2r। তো এটা হিসাব করলে যেটা পাওয়া যাবে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে দেখো 7/2 আসছে আর 5/2 আসছে, মোটামুটি কাটাকাটি করলে এখান থেকে 1.4 আসে। তো আমাদের এটাও একটু খেয়াল রাখতে হবে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান সবসময় কত হবে? 1.4। খুবই গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান 1.4। এরপরে আসি আমরা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে। বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে এই ডিগ্রিস অফ ফ্রিডম হয়ে যাবে 6। আচ্ছা, বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে মোটামুটি আমরা এখানে 3 পরমাণু গ্যাসের ক্ষেত্রে কথা আলোচনা নিয়ে চিন্তা করছি করে ডিগ্রিস অফ ফ্রিডমটা বের করা সাধারণভাবে। তবে এখানে 3 পরমাণু গ্যাস এইভাবে সংযুক্ত থাকতে পারে, সেক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম আসবে 7। কিন্তু আমরা এখানে 7 নিয়ে কাজ করিনি, কাজটা করছি আমরা 6 নিয়ে, কারণ আমরা এভাবে চিন্তা না করে চিন্তাটা করছি এভাবে। এটা একটা সাধারণ বিষয়, তবে এর মানের পরিবর্তন হতে পারে, তবে আমরা সাধারণভাবে এটা দিয়েই অঙ্ক করব। এভাবে যদি ধরো তাহলে ডিগ্রিস অফ ফ্রিডম 6 আসবে, অণুগুলোর সজ্জা যদি এরকম চিন্তা করো। তাহলে এখানে ডিগ্রিস অফ ফ্রিডম অনুসারে যদি ধরি f/2 + 1 × r আর f/2r, এখানে f এর মান যদি 6 বসাই 6/2 + 1, আর এখানে 6/2, দেখো এখানে 6/2 করলে 3 আসে, আর 6/2 করলে 3 + 1 এখানে 4 আসে, 4/3 করলে 1.33 আসে। তাহলে বহু পরমাণু বা 3 পরমাণু এই ধরনের যদি কথা বলা হয়, তাহলে বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান আসবে 1.33। আমরা মোটামুটি গামার মান বের করা শিখলাম। এরপরে আরেকটু কাজ করতে হবে আমাদের, সেটা হচ্ছে আজকের সময় বেশ হয়ে গেছে, তো আজকের এই লেকচারটা এই পর্যন্তই বোধহয় সমাপ্ত করা উচিত। তো ভালো থাকো বন্ধুরা। আমরা পরবর্তী লেকচারে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী বিষয়গুলোতে যে থাকবে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন, তাপমাত্রা এর বিভিন্ন সম্পর্কগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি সবাই তোমরা লেকচারগুলো ভালো মতো দেখবা।